আসসালামু আলাইকুম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স। স্কিল সেট একাডেমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে, এটি সুসংবাদ আছে। স্কিল সেট একাডেমি খুবই ট্রেন্ডিং একটি টেকনোলজি, এসডি ওয়ান। এই এসডি ওয়ান এর সম্পূর্ণ একটি কোর্স নিয়ে আসতে যাচ্ছে, যে কোর্স বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই পাওয়া যাবে স্কিল সেট একাডেমি ইউটিউব চ্যানেলে। এবং আজকের এই ট্রেন্ডিং এসডি ওয়ান টেকনোলজির একেবারে স্ক্র্যাচ থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি প্লাস ল্যাব দেখব। তো ইন টোটাল 15টার মতো ভিডিও হতে পারে। সো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা আজকে শুরু করছি যে এসডিওএন এর লেকচার ওয়ান অথবা ডে ওয়ান। তা আজকে ডে ওয়ানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই এসডিওএন টেকনোলজি দরকারটা কেন, রাইট? আমাদের ওয়ান টেকনোলজি অলরেডি রানিং, আমরা দীর্ঘদিন ধরে এই ওয়ান টেকনোলজি ইউজ করে আসছি। তাহলে হঠাৎ করে কেন আমাদের এই ওয়ান টেকনোলজি বা ট্রেডিশনাল ওয়ান টেকনোলজিতে আমার কিছু অ্যাডভান্সমেন্ট আনা লাগলো, রাইট? তো কেনই বা আমার এসডি ওয়ানটা, এই এসডি ওয়ান টেকনোলজিটা আসছে? তো এই এসডি ওয়ান টেকনোলজি জানার জন্য আমাকে প্রথমে জানতে হবে যে আমার বর্তমান যে ওয়ান, ট্রেডিশনাল ওয়ান, এই ট্রেডিশনাল ওয়ানের লিমিটেশনটা কি, রাইট? তো আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ট্রেডিশনাল ওয়ানের লিমিটেশন। আমি এখানে 13টা পয়েন্ট লিখে রেখেছি। আমরা আরো অনেক পয়েন্ট আলোচনা করতে পারি, বাট এই 13টা পয়েন্টের আলোকেই আমরা দেখব যে এই ব্যান্ড লিমিটেশনটা কোথায় হচ্ছে, এবং পরবর্তীতে আমরা এখানে দেখব যে এই ল্যান্ড ওয়ান লিমিটেশনটাকে এসডি ওয়ান কিভাবে এটাকে সলভ করছে, রাইট? এবং কি অ্যাডভান্টেজ দিচ্ছে আমার এসডি ওয়ান। তো আমরা এখানে দেখছি যে ট্রেডিশনাল ওয়ান, এই ট্রেডিশনাল ওয়ানের লিমিটেশন দেখেন। এখানে আমি বাম পাশে ডান পাশে আমার যে ডায়াগ্রামটা আমি ড্রয়িং করে রেখেছি, তো এটা হচ্ছে আমাদের লেগেসি ওয়ান ডিজাইন, রাইট? অর্থাৎ একটা এন্টারপ্রাইজ অথবা ব্যাংক এনভায়রনমেন্ট আপনার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এভাবে আপনার একটা, এটা হচ্ছে আমাদের ডেটা সেন্টার, রাইট? এইটা হচ্ছে ডেটা সেন্টার। হ্যাঁ, এই ডেটা সেন্টার, এই ডেটা সেন্টার থাকে এবং এই ডেটা সেন্টার থেকে দেখা যাচ্ছে আমার যতগুলা ব্রাঞ্চ থাকে, এই ব্রাঞ্চগুলা এমপিএলএস দিয়ে কানেক্ট থাকে। ওকে, এবং তার বিহাইন্ডে ইউজার থাকে, রাইট? তো আমরা যেটা দেখব এখানে, এটা আমি ট্রেডিশনাল একটা ওয়ান বা একটা ট্রেডিশনাল এন্টারপ্রাইজ নেটওয়ার্কটা কেমন হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার ওয়ান রাউটার, যেটা আমার আইএসপির সাথে কানেক্ট হয়েছে এবং আইএসপি ইন্টারনেটের সাথে কানেক্টেড, রাইট? তাহলে আমি এখানে দেখাচ্ছি যে আমার এই আইএসপি থেকে মাল্টিপল লিঙ্ক আসতে পারে, কিন্তু আমি এই সহজভাবে দেখানোর জন্য আমি 3টা আইএসপি এখানে দেখিয়েছি, কিন্তু লিঙ্ক আমি দুটো নিয়েছি। কারণ আমরা জানি প্রত্যেকটা আইএসপি থেকে যে লিঙ্ক গুলো আছে, এই লিঙ্ক গুলা প্রাইমারি, সেকেন্ডারি অথবা টারসারি হিসেবেই আছে। তো আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি, এবং এখানে আমি কিছু অ্যাপ্লিকেশন দেখানোর চেষ্টা করেছি, যেই অ্যাপ্লিকেশনটা আমাদের হেড ব্রাঞ্চে, হেডকোয়ার্টারে থাকে অথবা ডেটা সেন্টারে থাকে, এবং এই হেডকোয়ার্টার অথবা ডেটা সেন্টারের ইউজাররা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে, প্লাস যারা ব্রাঞ্চ অফিসে থাকেন তারাও এই অ্যাপ্লিকেশনটা এই এমপিএলএস দিয়ে ইউজ করে থাকে।
ওকে, কিন্তু মজার বিষয় হচ্ছে বড় বড় এন্টারপ্রাইজ অথবা ব্যাংক এনভায়রনমেন্টে এই ব্রাঞ্চ লোকেশন গুলা সরাসরি ইন্টারনেটে যেতে পারে না, তাদেরকে আবার ইন্টারনেটে হেডকোয়ার্টার হয়ে যেতে হয়, রাইট? তো এইটা জাস্ট ট্রেডিশনাল একটা আমি ডিজাইন দেখিয়েছি, এবং চলে আসি আমরা আমাদের লিমিটেশন গুলা কি কি। প্রপার লিঙ্ক ইউটিলাইজেশন বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমার এই দুটো লিঙ্ক, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি, রাইট? তাহলে আমরা সচরাচর কি করি, আমরা প্রাইমারি লিঙ্কটাকে ইউজ করি এবং সেকেন্ডারি লিঙ্কটা আমরা ব্যাকআপ হিসেবে রাখি, রাইট? তাহলে আমার যতগুলো ট্রাফিক আসে সবগুলো এই প্রাইমারি লিঙ্ক দিয়ে যায়। সেকেন্ডারি লিঙ্কটা তখনই আমরা ইউটিলাইজ করি যখন আমার এই প্রাইমারি লিঙ্কটা টোটালি ডাউন হয়ে যায়, রাইট? তাহলে আমার কি হচ্ছে, এখানে আমি একটা লিঙ্কটাকে ব্যবহার করছি এবং আরেকটা লিঙ্ক আমি সচরাচর আমি বসিয়ে রাখছি। কারণ দুটো লিঙ্ক ব্যবহার করতে গেলে আমাকে অ্যাক্টিভ অ্যাক্টিভ কনফিগার করা লাগে, এবং যখন আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ কনফিগার করি তখন কিন্তু রাউটিং এর বিভিন্ন ইস্যু ক্রিয়েট হয়। সো যেই জায়গাতে অ্যাসিমেটিক রাউটিং এর রিকোয়ারমেন্ট নাই, সেই জায়গাতে আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ রিকমেন্ডেশন করি না। সেই সেটাতে কি হয়, জটিলতা বাড়ে, সেটা ট্রাবল শুটিং এ ইস্যু হয়, ট্রাফিকের প্যাটার্ন নিয়ে ইস্যু হয়, যার কারণে এন্টারপ্রাইজ গুলো প্রাইমারি এবং সেকেন্ডারি অর্থাৎ অ্যাক্টিভ ব্যাকআপ মোডে কনফিগার করে থাকে। তো এখানে আমরা যখন আমার অ্যাক্টিভ লিঙ্কটা ইউজ হচ্ছে, সেকেন্ডারি লিঙ্কটা আমার বসেই থাকছে, রাইট? আমি কিন্তু ওইটার টাকা পে করছি, আমি ওটাকে কস্ট আমার ইনভেস্ট হচ্ছে, বাট আমি ওটাকে ইউটিলাইজ করতে পারছি না, রাইট? তাহলে এটা একটা লিমিটেশন। এই লিমিটেশনটা কিভাবে এসডিওয়ান সলভ করে সেটা আমরা দেখব। ওকে, এর দ্বিতীয়, লিঙ্ক ফেইল ওভার। লিঙ্ক ফেইল ওভার বলতে আমরা কি বোঝাচ্ছি, আমার দেখেন একটা লিঙ্ক আমার যতক্ষণ পর্যন্ত ডাউন হবে না ততক্ষণ পর্যন্ত এই প্রাইমারি লিঙ্কের রাউট আমার এই রাউটিং টেবিল থেকে ওমিট হবে না, রাইট? এবং যতক্ষণ পর্যন্ত এই রাউটিং টেবিল থেকে আমার এই প্রাইমারি লিঙ্কের রাউট না ওমিট হয় ততক্ষণ পর্যন্ত আমার এই রাউটারে আমার এই ব্যাকআপ লিঙ্কের যে রাউট, এই ব্যাকআপ লিঙ্কের রাউট আমার ইনস্টল হবে না রাউটিং টেবিলে, রাইট? সো এখন আমি যদি একটা সিনারিও বলি যে আপনার ম্যানেজমেন্টের একটা অনলাইন মিটিং হচ্ছে, এবং সেই মিটিং এর সময় আপনার এই প্রাইমারি লিঙ্কে সাপোজ 5% আপনার 5% আপনার প্যাকেট লস শুরু হয়েছে, রাইট? তো আমরা সবাই জানি যে জুম অথবা ওয়েবএক্স অথবা মাইক্রোসফট টিমস, এগুলো সব ব্যান্ডউইথ সেন্সিটিভ অ্যাপ্লিকেশন, রাইট? অর্থাৎ যেখানে ব্যান্ডউইথ কম হলে অথবা লিঙ্কে ড্রপ হলে আপনার এই প্যাকেট ড্রপ হলে সেই অ্যাপ্লিকেশন গুলো আপনাকে প্রপার আউটপুট দেবে না, রাইট? অর্থাৎ আপনি কথা শুনতে প্রবলেম হবে, আপনার ভিডিও ব্রেক হবে, যার কারণে আপনার ম্যানেজমেন্ট এই আইটি টিমকে কল করবে, রাইট? যে আমাদের একটা অনলাইন মিটিং হচ্ছে এবং আমরা ডিস্টার্ব পাচ্ছি। সেক্ষেত্রে আপনি যদি আইটি হন অথবা আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, সেক্ষেত্রে আপনি চেক করে দেখবেন। আর আপনি চেক করে যদি পান যে আপনার এই ওয়্যান লিঙ্কে অর্থাৎ আইএসপি লিঙ্কে 5% ড্রপ হচ্ছে, যার কারণে আপনার অ্যাপ্লিকেশন গুলা প্রপার কাজ করছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কিন্তু আইএসপি কে ফোন দিতে পারেন, আইএসপি কে ফোন দিয়ে আপনি কমপ্লেন রেজ করতে পারেন। ততক্ষণ পর্যন্ত তারা যতক্ষণ পর্যন্ত ইনিশিয়েটিভ নিবে ততক্ষণ পর্যন্ত এই আপনার ম্যানেজমেন্ট কিন্তু হাইপার হয়ে যায়, রাইট? তো সেক্ষেত্রে আমরা এখানে কিছুই করতে পারছি না আনটিল আনলেস আমার আইএসপি অথবা আমার এন্ড থেকে এটার প্যাকেট লসটা সলভ করতে পারছি আমরা, রাইট? তো সেক্ষেত্রে এখানেও একটা প্রবলেম যে আমার প্যাকেট লস যদি হয় সেক্ষেত্রে আমি এই লিঙ্কটাকে ছেড়ে
অথবা যেই প্রাইমারি লিঙ্ক দিয়ে আমার ওয়েবএক্স অথবা জুমের ট্রাফিকটা যাচ্ছে, সেই ট্রাফিকটা আমি সামহাও এই লিঙ্ক দিয়ে না পাঠিয়ে আমি অন্য লিঙ্ক দিয়ে পাঠাতে পারতাম, কিন্তু আমি পাঠাতে পারছি না, কারণ সেই মেকানিজম এই ওয়্যান টেকনোলজিতে, ট্রেডিশনাল ওয়্যান টেকনোলজিতে নেই, রাইট? কিন্তু আপনাকে এই প্রবলেমের সলিউশন এসডিওয়ান দেবে। আপনার আপনি এখানে অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিং এখানে লেখা আছে, দেখেন এখানে আপনি অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিং আপনি কনফিগার করে দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার এই লিঙ্কটা ডাউন না হওয়া সত্ত্বেও, অর্থাৎ আপনার এখানে যদি 5 to 10% আপনার প্যাকেট লস হয় এবং আপনার লিঙ্কটা ডাউন না হওয়া সত্ত্বেও, আপনার এই যে অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিং অর্থাৎ আপনার জুমের ট্রাফিকটা, যে লিঙ্কটা হেলদি থাকবে ওই লিঙ্ক দিয়ে এটা অটোমেটিক্যালি রাউট হয়ে যাবে, কারণ আপনি এখানে কনফিগার করে রাখবেন আপনার পলিসি, রাইট? তো সেটা একটা বেনিফিট, রাইট? এবং লিঙ্ক, অটো লিঙ্ক ফেইল ওভার হতে পারে, কিন্তু প্যাকেট লস আপনার লিঙ্ক ফেইল ওভার ট্রেডিশনাল ওয়্যানে হয় না। ঠিক আছে। আর একটা হচ্ছে মাল্টিপল ট্রান্সপোর্ট। দেখেন এই আমাদের একটা ট্রেডিশনাল ওয়্যান রাউটারের একটা লিমিটেশন, যে লিমিটেশনে আমি সবগুলা ট্রান্সপোর্ট অর্থাৎ আমি লিঙ্ক ইউজ করতে পারছি না। অর্থাৎ আমার এই রাউটারে আমি চাইলে একই রাউটারে আমি হয়তো এমপিএলএস ইউজ করতে পারছি, বা আমি হয়তো আমার ইন্টারনেটের লিঙ্ক আমি ইউজ করতে পারছি, কিন্তু আমি যদি চাই যে এই রাউটার গুলোতে আমি 4G 5G ইউজ করব অথবা ওয়্যারলেস এর আমি ওয়্যান ইউজ করব, সেটা আমি কিন্তু করতে পারছি না, কারণ এই ডিভাইস গুলার লিমিটেশন আছে, রাইট? এই ডিভাইস গুলো ক্যাপেবল না। ওকে, এই ডিভাইস গুলাতে সেই ফিচার নাই যে এই রাউটারে আপনি কানেক্ট করে দিয়ে আপনার 4G মডেম লাগিয়ে আপনি একটা ব্যাকআপ লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি ওয়াইফাই ওয়্যান ইউজ করতে পারবেন। এইরকম ফিচার এই ট্রেডিশনাল যে রাউটার গুলো আমাদের ওয়্যান রাউটার গুলো, এই ওয়্যান রাউটার গুলাতে নাই। ওকে, এবং একই সাথে মাল্টিপল লিঙ্ক দিয়ে আপনার যে লোড ব্যালেন্সিং করা সেই মেকানিজমটাও এখানে আমার নেই, রাইট? কিন্তু এই ধরনের প্রবলেমের সলিউশন আপনাকে এসডিওয়ান দেবে। আপনি মাল্টিপল ট্রান্সপোর্ট আপনি ইউজ করতে পারবেন, আপনি ইকুয়াল কস্ট মাল্টিপাথ ইসিএমপি দিয়ে আপনি লোড ব্যালেন্সিং করতে পারবেন বাই ডিফল্ট। ওকে, সেটা আমরা নেক্সট স্লাইড গুলোতে আমরা দেখব। ওকে, তারপরে বক্স টু বক্স কনফিগারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেল আমাদের, যারা আমরা আইটি প্রফেশনাল আছি, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স আছি, বা যারা বিভিন্ন বড় বড় এন্টারপ্রাইজে অথবা ব্যাংক এনভায়রনমেন্টে যারা হচ্ছে এই আইটি জবে আছে, আইটি প্রফেশনালে আছে, তাদের জন্য কিন্তু এটা খুবই বড় চ্যালেঞ্জ যে আমরা কি করছি। আমার যদি 100 সাইটস থাকে এবং 100 সাইটস এর মধ্যে আমার যদি 100 রাউটার থাকে, সুইচ থাকে, ফায়ারওয়াল থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু রিপিটেডলি আমাদের এই আইওএস আপগ্রেড করা লাগে, রাইট? আমার আইওএস আপগ্রেড করা লাগে, এটা প্রত্যেক 2 মাস 3 মাস পর পর একটা ভার্সন আসে এবং এই ভার্সন গুলাকে আমাদের আপ টু ডেট করতে হয়। এই ভার্সন গুলা আপ টু ডেট করা এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। ঠিক আছে। এবং আহ, এই আমরা কথা বলছি কনফিগারেশনে, রাইট? তাহলে আপনি সাপোজ আপনার একটা রাউটারে আপনি আমরা এরকম চিন্তা করি যে আমার প্রত্যেকটা রাউটারে আমি কি করব, আমি একটা এসএসএইচ এর ইউজার ক্রিয়েট করব প্রত্যেকটা রাউটারে। আমি একটা এসএসএইচ একটা ইউজার এবং পাসওয়ার্ড আমি ক্রিয়েট করব। আমাকে কি করতে হবে, আমি যদি এসএসএইচ করতে যাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার যদি 100 রাউটার থাকে, তাহলে 100টা রাউটারে ইন্ডিভিজুয়ালি আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করে সেখানে এসএসএইচ ক্রিয়েট করতে হবে, এসএসএইচ এর ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, রাইট? অর্থাৎ বক্স টু বক্স লগ ইন করে আমাকে সবগুলোতে কনফিগার করতে হবে। এর ছাড়া আমার কোনো ওয়ে নাই। ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তাই। আমি যদি যে কোনো কনফিগারেশন আমার যদি করতে হয় বা ট্রাবল শুট করতে হয়, সেক্ষেত্রে আমাকে ওয়ান টু ওয়ান প্রত্যেকটা ডিভাইসে লগ ইন করে আমাকে এই কাজগুলা করতে হয়, যেটা খুবই টাইম কনজিউমিং এবং অনেক রিসোর্স লাগে এটাতে, রাইট?
কিন্তু এই একই ধরনের এই যে প্রবলেম, এই প্রবলেমের সলিউশন আপনাকে SD-WAN দিচ্ছে। আমরা নেক্সট কথা বলবো ব্যাক হলিং। এই ব্যাক হোলিং দেখেন 6 নম্বর পয়েন্ট, এই ব্যাক হোলিংও কিন্তু আরেকটা বড় প্রবলেম। এখানে আপনার কস্টও যায় এবং অ্যাপ্লিকেশনের যে পারফরমেন্স হওয়ার কথা সেটা কিন্তু যাচ্ছে না। এখন দেখেন গ্লোবাল যুগ, রাইট? এখন হচ্ছে ক্লাউডের যুগ। আমি এখানে দেখেন ক্লাউডের অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে অফিস 365, হ্যাঁ, অথবা সেলস ফোর্স, অথবা ERP সফটওয়্যার গুলা কিন্তু এখন কোম্পানি গুলা কি করছে, এখন অন প্রেম না রেখে তারা কিন্তু ক্লাউডে রাখছে, রাইট? কিন্তু আমি আগেও বলেছি যে ব্রাঞ্চের যে ব্রাঞ্চ অফিস গুলা, ব্রাঞ্চের ব্রাঞ্চ সাইডের, এটা ব্যাংক হোক অথবা বড় বড় এন্টারপ্রাইজ হোক, তারা কি করে, তারা ব্রাঞ্চে সরাসরি, ব্রাঞ্চ থেকে সরাসরি তারা ইন্টারনেটে, তাদের ইউজাররা ইন্টারনেটে যেতে পারে না। এটার বিভিন্ন রিজনস আছে, সিকিউরিটি রিজনস আছে। কারণ যতগুলো সিকিউরিটি অ্যাপ্লায়েন্স থাকে সেটা থাকে এই ডেটা সেন্টারে, রাইট? আমাদের ব্রাঞ্চে ফায়ারওয়াল হয়তো সচরাচর ফায়ারওয়াল থাকে না, যার কারণে সিকিউরিটি রিজনসে কি করা হয়, এই ব্রাঞ্চ অফিসগুলো, যতগুলা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো এই এমপিএলএস হয়ে এই কোর রাউটারে, কোর ফায়ারওয়ালে এসে কোর রাউটার হয়ে আবার এমপিএলএস রাউটার দিয়ে ইন্টারনেট রাউটারে এসে এদিক দিয়ে ইন্টারনেটে যায়, রাইট? আবার একইভাবে আপনি যদি কোনো ক্লাউডের অ্যাপ্লিকেশন ইউজ করতে চান, সেক্ষেত্রে এরকম ভাবে ট্রাফিকটা যে ISP হয়ে ইন্টারনেট হয়ে আবার আপনাকে এই ক্লাউডে যেতে হবে, রাইট? অর্থাৎ আপনি কিন্তু ব্যাক হলিং করছেন, রাইট? অর্থাৎ আপনি সরাসরি এই ক্লাউডে না যে আপনি আগে আপনি হেড ব্রাঞ্চে যাচ্ছেন, হেড ব্রাঞ্চ থেকে আপনি ইন্টারনেটে যাচ্ছেন, ইন্টারনেট থেকে আপনি ক্লাউডে যাচ্ছেন, রাইট? অথবা আপনি যদি শুধুমাত্র ইন্টারনেটে এটা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে বা গুগল ইউজ করতে, ইউটিউব ইউজ করতে গেলে আপনাকে হেড কোয়ার্টার হয়ে অথবা ডেটা সেন্টার হয়ে তারপরে আপনাকে ইন্টারনেটে যাওয়া লাগে। তো এই ইন্টারনেটে আপনি অ্যাপ্লিকেশন, আপনার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে আপনি MPLS দিয়ে ইউজ করছেন, আবার এই ইন্টারনেটটাকেও আপনি এই MPLS এর লিংকের মাধ্যমেই আপনি যাচ্ছেন। যেহেতু এখন সব অ্যাপ্লিকেশন গুলো আপনার ক্লাউডে যাচ্ছে, সেক্ষেত্রে এই ব্যান্ডউইথ দিয়ে, এই MPLS এর ব্যান্ডউইথ দিয়ে আপনি প্রপার অ্যাপ্লিকেশন পারফরমেন্স পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই MPLS এর আপনাকে ব্যান্ডউইথ বাড়াতে হবে। এবং আমরা সবাই জানি MPLS এর ব্যান্ডউইথ কিন্তু খুবই হাই কস্টলি, রাইট? তো এইটারও কিন্তু একটা সলিউশন আপনার SD-WAN দিয়েছে। ওকে, তাহলে এটার সলিউশনটা কি আমরা দেখছি। এখানে দেখেন সফটওয়্যার ইমেজ, এটা হচ্ছে 7 নম্বর, সফটওয়্যার ইমেজ ম্যানেজমেন্ট। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি যে আপনাকে প্রত্যেকটা রাউটার, সুইচ, ফায়ারওয়ালে আমাদেরকে কিন্তু iOS আপগ্রেড করা লাগে, রাইট? iOS আপগ্রেড করা লাগে। তো iOS যখন আমরা আপগ্রেড করতে যাই, তাহলে এটাও কিন্তু ডাউন টাইমের একটা বিষয় থাকে। এবং এখানেও অনেক বক্স টু বক্স এটারও কনফিগার করা লাগে। এই iOS ইমেজটা আপনার ডাটা সেন্টারে যতগুলা ডিভাইস আছে, হয়তো আপনি ডাটা সেন্টারে আপনি আপনার পিসিতে বসে সেই রাউটার গুলো, সুইচ গুলোকে আপনি এখান থেকে দিতে পারেন। যেহেতু আপনি অন প্রেমটে বসে আছেন, আপনি সেখান থেকে এটাকে SSH করে বা টেলনেট করে আপনি iOS আপগ্রেড করতে পারেন, রাইট? কিন্তু সেক্ষেত্রে আপনাকে এই এখানে আপনার হেড ব্রাঞ্চে যদি 50টা রাউটার থাকে বা সুইচ থাকে, সব মিলায় 50টা রাউটার, সুইচ এবং ফায়ারওয়াল ডিভাইস থাকে, সবগুলোকেই কিন্তু আপনাকে বক্স টু বক্স এই iOS আপগ্রেড করতে হবে। আপগ্রেড করতে গেলেও কিন্তু আমরা দেখি অনেক সময় অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতে হয়। আমি যখন এই OS-টা আপগ্রেড করে অর্থাৎ আপলোড করেছি সুইচে, আমার কপি হওয়ার পরে হয়তো দেখা গেল যে 90% যে দেখা যায় একটা এরর চলে আসে যে আমার স্পেস কম, রাইট? অর্থাৎ আমার ডাইরেক্টরিতে স্পেস নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে আবার সেটাকে কি করতে হয়, আমাকে ওটা আবার রিমুভ করতে হয়, ফাইলগুলো রিমুভ করে আবার আমাকে এই OS আপডেট করতে হয়, রাইট? কিন্তু যতগুলা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চের জন্য আপনার যদি 100টাই ব্রাঞ্চ থাকে, এই 100টা ব্রাঞ্চের জন্য দেখা গেছে যে কোম্পানিকে কোনো একটা ভেন্ডরের সাথে টাই আপ হতে হয়, AMC নিতে হয়, অথবা তার নিজস্ব রিসোর্স সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে তারা মুভ করে, এবং মুভ করে সেই সুইচ এবং রাউটার, ফায়ারওয়াল গুলার iOS আপডেট করে। কিন্তু এই প্রবলেমটারও কিন্তু একটা সলিউশন আমাকে SD-WAN দিচ্ছে। আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল ড্যাশবোর্ড দিয়ে
এই সিঙ্গেল ড্যাশবোর্ডে আমরা একটা আইওএস আপগ্রেড আপলোড করব এবং সেখান থেকেই আমরা সবগুলো ডিভাইসকে আমরা আইওএস আপডেট করতে পারবো। সেটা আমরা নেক্সট স্লাইডে আমরা দেখব। এরপরে হচ্ছে অটো ব্যাকআপ লিঙ্ক অ্যান্ড হেলথ মনিটর। দেখেন এখানে আপনার ব্যাকআপ, আপনার এই রাউটারের ব্যাকআপ আপনার নেয়া, অর্থাৎ রিমোট ব্রাঞ্চের রাউটারের ব্যাকআপ নেওয়াটাও কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল টাস্ক, রাইট? এখানে সে আপনার প্রত্যেকটা ডিভাইসের আলাদা করে ব্যাকআপ নেওয়া লাগে, রাইট? এবং আর একটা দেখেন, এই রাউটার আপনার সামহাও রাতে এই রাউটারটা ডাউন হয়ে গেছে, এখন অফিসে কেউ নাই, আপনি কিন্তু দেখতেও পাচ্ছেন না যে আপনার রাউটারটা কেন ডাউন হয়েছে। এটা কি আদৌ কি লিঙ্ক ডাউন, নাকি তার কোনো হার্ডওয়্যার ফেলিয়ার হয়েছে, রাইট? নাকি অন্য কোনো ইস্যু আছে। সো লিঙ্ক এবং ডিভাইসের হেলথও আমরা মনিটর করে থাকি, লিঙ্কও মনিটর করে থাকি, রাইট? সেক্ষেত্রে আপনি এই এসডি ওয়ান এর এই টেকনোলজির মাধ্যমে আপনি এই রিমোট ব্রাঞ্চ গুলাকেও, লিঙ্ক গুলাকে এবং ডিভাইসের আপনার হার্ডওয়্যার গুলাকেও আপনি মনিটর করতে পারবেন, রাইট? ইভেন দো এই ডিভাইসের পিছনে যে ইউজার কানেক্ট হবে সেই ইউজারের, আপনি এই ইউজারকেও আপনি মনিটর করতে পারেন, ঠিক আছে? তারপরে আর একটা সবচেয়ে বড় এবং হ্যাসেল ফুল একটা কাজ, এবং এটা ক্রিটিক্যালও কাজ, হচ্ছে আইপিসেক কনফিগারেশন, রাইট? এই যে আমার এখানে একটা ভিপিএন এর ফায়ারওয়াল আছে, এই ফায়ারওয়াল থেকে আমার পার্টনারের ফায়ারওয়াল গুলোতে বা ভিপিএন ডিভাইস গুলোতে আমাদের আইপিসেক কনফিগারেশন করা। আবার এইখান থেকে দেখেন এই ব্রাঞ্চ গুলার নিজস্ব যে কানেক্টিভিটি, হয়তো আমাদেরকে জিআরই করতে হয়, জিআরই ওভার আইপিসেক কনফিগার করতে হয়, রাইট? সিকিউরিটির জন্য। সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, এই এসডি ওয়ান আপনাকে আইপিসেক বাই ডিফল্ট প্রোভাইড করে, রাইট? আপনাকে কোনো কনফিগার করতে হয় না। এবং এই দেখেন সিকিউরিটি ইউজিং ডিটিএলএস টানেল এন্ড আইপিসেক টানেল, অর্থাৎ যে আইপিসেক টানেলটা আপনি ব্রাঞ্চ টু ব্রাঞ্চ যে কমিউনিকেশন হবে, এই কমিউনিকেশনে আপনার কি হবে, আইপিসেক ইউজ হবে। এবং এই আইপিসেক, ট্রেডিশনাল আইপিসেক এ কি হয়, শুধুমাত্র আমরা ইএসপি ইউজ করি, রাইট? কিন্তু এবং এসডি ওয়ান এ আপনি যদি এই আইপিসেক এর কথা বলেন, এসডি ওয়ান এ আইপিসেক বোথ এএইচ অথেন্টিকেশন হেডার এন্ড এনক্যাপসুলেশন সিকিউরিটি পেলোড, এই দুইটা প্রোটোকলই তারা আইপিসেক এ ইউজ করে, রাইট? এবং এইখানে ফেজ ওয়ান ফেজ টু থাকে। এসডি ওয়ান এর আইপিসেক এ ফেজ ওয়ান থাকে না, অর্থাৎ এসডি ওয়ান এ আইক প্রোটোকলটাই রান করে না, অর্থাৎ ইন্টারনেট কি এক্সচেঞ্জ যে প্রোটোকল, সেই প্রোটোকলটাকেই রান করে না এসডি ওয়ান এ। আমরা সেটা নেক্সট স্লাইডে দেখব। এরপরে হচ্ছে ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট। এই ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট কোনো ধরনের ফিচার এখানে নেই, রাইট? এটার জন্য আলাদা একটা টিম থাকে আমাদের, সেই টিম এটাকে মেনটেন করে থাকে। আরএমএ ডিভাইস, এই আরএমএ ডিভাইস রিপ্লেস করাটাও কিন্তু সো টাফ। এটা হচ্ছে একজনকে অ্যাসাইন করতে হয়, সে যে ব্যাকআপের ইস্যু থাকে, রাইট, ওখান থেকে ব্যাকআপ পুশ করে আবার ডিভাইসটাকে রান করা। যে ইঞ্জিনিয়ার আপনার ডেটা সেন্টারে থাকে এবং একটা ফিল্ড ইঞ্জিনিয়ার যায় আপনার ব্রাঞ্চ এন্ডে, এবং যে সেখানেও কাজ করা কিন্তু টাফ আছে। যারা কাজ করেছে তারা কিন্তু জানে যে এক একটা ডিভাইস, আরএমএ ডিভাইস চেঞ্জ করে ওর ব্যাকআপটা আপ করতে যেও অনেক সময় দেখা যায় যে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায়, রাইট? এরপরে আপনার হচ্ছে অ্যাপ অ্যাওয়ার রাউটিং, যেটা আমরা বললাম যে আপনি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি পলিসি দিতে পারবেন। আপনার যদি 5 এমবিও ব্যান্ডউইথ হয়, সেক্ষেত্রে আপনি ওই অ্যাপ্লিকেশনকে, আপনি অ্যাপ্লিকেশনের উপরে আপনি পলিসি এনফোর্স করতে পারবেন, ঠিক আছে? তো এই যে প্রবলেম গুলোর কথা আমরা বললাম, এই প্রবলেমের সলিউশন আমার এসডি-ওয়ান দিয়েছে, ওকে? তো দেখেন বেনিফিট অফ এসডি-ওয়ান, প্রপার লিঙ্ক ইউটিলাইজেশন। প্রপার লিঙ্ক ইউটিলাইজেশন বলতে আমরা কি করব, এই প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো লিঙ্ককে আমরা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারবো, রাইট? সেক্ষেত্রে আমার কিন্তু কস্টের মিনিমাইজেশন হবে। আমি কিন্তু কম কস্ট, আগে যে কস্টটা আমি ব্যাকআপ লিঙ্কের জন্য যে কস্টটা দিতাম, সেই কস্টটাকেও আমি ইউটিলাইজ করতে পারবো, রাইট? এবং সেক্ষেত্রে আমার এই দুইটা লিঙ্ককে আমি প্রপার মনিটাইজ করতে পারবো, ইউটিলাইজেশন করতে পারবো। অটো লিঙ্ক ফেলিওর ডিউ টু প্যাকেট লস, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, আপনার এই প্যাকেটে প্রাইমারি লিঙ্কে যদি প্যাকেট লস হয়, আপনি এখানে কনফিগার করে দিতে পারবেন যে প্যাকেট লস
হলে আপনার এই দেখেন আমি এখানে এসডি ওয়ান কন্ট্রোলার্স গুলো দেখিয়েছি। আমরা নেক্সট এর পরের স্লাইড গুলোতে আমরা দেখবো যে এসডি ওয়ান কন্ট্রোলার, এবং এখানে দেখেন এই ডিভাইসটাও কিন্তু আমি চেঞ্জ করেছি। আগের যে ডিভাইস ছিল সেই ডিভাইস ট্রেডিশনাল ওয়ানের ডিভাইস ছিল, রাইট? এবং এখানে এই যে ট্রেডিশনাল ব্র্যান্ডের ডিভাইস, এই রাউটার আমরা দেখিয়েছি ট্রেডিশনাল রাউটার হিসেবে। এবং আমার বর্তমানে যে রাউটারটা আমরা এখানে কানেক্ট করেছি সেটা হচ্ছে এসডি ওয়ান এর রাউটার। এবং কি কি কম্পোনেন্ট আছে, রাউটারকে কি বলে, আমরা সেটা নেক্সট ভিডিওতে এগুলো দেখবো। তো এখানে আমার এটা হচ্ছে এই যে আপনার টপোলজিটা, এই টপোলজিটা আমি দেখানোর চেষ্টা করেছি এসডি ওয়ান এনেবল টেকনোলজি, রাইট? এই আমার হেডকোয়ার্টারের এটা হচ্ছে আমার রাউটার। এই রাউটার থেকে আমার আইএসপি কানেক্টেড, আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টেড, এইখান থেকে আমার কন্ট্রোলার কানেক্টেড, রাইট? এখানে আমার সুইচ থাকতে পারে, রাইট? আমি এটা সিম্পলিসিটির জন্য আমি এভাবে সবগুলো ডিভাইস আমি দেই নাই, রাইট? এই রাউটার পরে আমার সুইচ, সুইচের পরে আমি ডিভাইসটা নিলাম, কন্ট্রোলার আমার কানেক্ট করা আছে। এবং এই কন্ট্রোলার সবগুলা ডিভাইসের সাথে কানেক্ট থাকবে, রাইট? যতগুলা ডিভাইস থাকবে সবগুলা ডিভাইসের সাথে আমার এটা ওভার থ্রু ইন্টারনেট এটা বা এমপিএলএস এটা কানেক্ট হতে পারে, রাইট? তো কি করতে পারি আমরা এখান থেকে, এই কন্ট্রোলার থেকে আমরা কি করি, এই লিঙ্ক গুলোকে আমরা ইউটিলাইজেশন করতে পারবো, আমরা কনফিগার করে দিতে পারবো, রাইট? তারপরে হচ্ছে অটো লিঙ্ক ফেল ওভার ডিউ টু প্যাকেট লস। বললাম যদি এই প্যাকেট লসটা, এই লিঙ্কে যদি প্যাকেট লস হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনার ট্রাফিক গুলাকে অটোমেটিক্যালি আপনার ট্রাফিক সে অন্য নেটওয়ার্কে আপনার যেটা হেলদি লিঙ্ক থাকবে সেই হেলদি লিঙ্কে এটাকে শিফট করে দিতে পারে। তারপরে হচ্ছে মাল্টিপল ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। আপনি এই রাউটারে আপনি 4G 5G মডেমও ইউজ করতে পারেন, আপনি ওয়াইফাই ওয়ান ইউজ করতে পারেন, আপনি সেক্ষেত্রে এমপিএলএস ইউজ করতে পারেন, একই রাউটারে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন, সব কিছুর ফ্যাসিলিটিস আপনাকে এখানে প্রোভাইড করা হয়। লোড ব্যালেন্সিং মেকানিজম বাই ডিফল্ট ইকুয়াল কস্ট মাল্টিপাথ। আপনার এই লোড ব্যালেন্সিং মেকানিজম আপনি এখান থেকে করতে পারবেন। আপনার দুইটা আইএসপি থাকুক, চারটা থাকুক, ছয়টা থাকুক, 10টা থাকুক, যে কয়টা লিঙ্ক দিয়ে আপনি এটাকে খুবই ইজিলি ইকুয়াল কস্ট মাল্টিপাথ আপনি কনফিগার করতে পারবেন। সেন্ট্রালাইজ কনফিগারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, দেখেন এটা হচ্ছে কন্ট্রোলার, এবং এইটা সেন্ট্রালাইজ অর্থাৎ সিঙ্গেল প্যান অফ গ্লাস একটা আপনার কন্ট্রোলার থাকবে, এটা যেটা নাম ভি ম্যানেজ, সরি। তো এখান থেকে আমরা এই ভি ম্যানেজ থেকে সবগুলা রাউটারকে আমরা কনফিগার পুশ করতে পারবো। অর্থাৎ আমি বলেছিলাম যে আমার যদি প্রত্যেকটা রাউটারে, আমার যদি এখানে 100টা রাউটার থাকে, এই 100টা রাউটারের জন্য আমাকে ধরেন এসএনএমপি ভার্সন 2 আমার ভালনারেবল হয়ে গেছে, রাইট? এখন আমার এসএনএমপি 3 আমাকে কনফিগার করতে হবে 100 রাউটারে। আমি কি করতে পারি, আমি সিম্পলি এখানে আমি টেমপ্লেট ক্রিয়েট করতে পারি আমার কন্ট্রোলারে, এবং টেমপ্লেট কন্ট্রোল ক্রিয়েট করে আমি এট এ টাইমে উইদিন মিনিট, 1 মিনিটের মধ্যে আমার 100টা ব্রাঞ্চের রাউটার থেকে শুরু করে হেড অফিসের রাউটার গুলাতে 1 মিনিটে আমি এই কনফিগারেশন পুশ করে দিতে পারবো। এই হচ্ছে পাওয়ার অফ এসডি, রাইট? সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট করতে পারবেন। একইভাবে আপনি কি করতে পারেন, এখান থেকেই এই কন্ট্রোলারে আপনি আইওএস আপগ্রেড করতে, আইওএস আপলোড করলেন, এখান থেকেই আবার প্রত্যেকটা রাউটারে এটা কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি ইভেন দো আপনি কি ফ্যাসিলিটিসটা পাবেন সেটা প্রি চেক এবং পোস্ট চেক করবে। অর্থাৎ আমরা যে প্রবলেমটার কথা বলছিলাম যে আমরা যখন ম্যানুয়ালি আমরা আইএস আপগ্রেড করতে যাই অনেক সময় লাগে, তাই না? আমরা দেখি যে অনেক সময় আমরা আইএস আপগ্রেড করেছি রাউটারে, রাউটারে স্পেস নাই, রাইট? সে কি করে, বলে যে তোমার আপলোড ফেল হয়ে গেছে, রাইট? তারপরে এখানে কি করবেন, আপনি এখানে আপলোড করবেন, আপলোড করে আপনি প্রত্যেকটা রাউটারে এই আইএসটাকে আপনি আপগ্রেড করতে পারবেন। এবং এই আইএস আপগ্রেড করতে গেলে আপনার এই এসডিওএন যে ম্যানেজার, এই এসডিওএন ম্যানেজার কি করবে, এ টোটালি সবকিছু চেক করে যে আপনার কোন কোন সুইচে প্রপার আপনার স্পেস আছে কিনা, অর্থাৎ সে প্রি চেক করবে। প্রি চেক করে সবকিছু ওকে পাইলে সে আইওএসটা আপগ্রেড আপলোড করবে। আপডেট করার পরে সে আবার ওটাকে আপডেট করবে, আপগ্রেড করবে, আপগ্রেড করার পরে সে পোস্ট চেক করবে যে সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তো ওকে, আর যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে সে অটো রোল ব্যাক করে যাবে। আগের যে ভার্সনটা ছিল আপনার, সেই আগের ভার্সনে অটো রোল ব্যাক করে যাবে, রাইট?
তারপরে ডাইরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস। আমরা দেখেন কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে আমার ব্রাঞ্চকে ইন্টারনেটে যেতে হলে সে আগে হেডকোয়ার্টার অথবা ডেটা সেন্টারে যে আইএসপি হয়ে ইন্টারনেটে যেতে হয়, সেক্ষেত্রে তার ব্যাক হোলিং হয়, রাইট? এবং আপনি যদি অ্যাপ্লিকেশন গুলো, যেহেতু ক্লাউড যুগ, আপনি অ্যাপ্লিকেশন ক্লাউডে ইউজ করতে গেলেও কিন্তু আপনাকে আগে ডেটা সেন্টারে যেতে হয়, তারপরে ইন্টারনেটে যেতে হয়, তারপরে আপনাকে এই ক্লাউডের অ্যাপ্লিকেশনে আসতে হয়। একইভাবে আপনি রিটার্নটাও করবেন সেই রকম ভাবে। আপনার আগে হেডকোয়ার্টারের বা ডিসির রাউটারে এই ট্রাফিকটা আসে ফায়ারওয়াল হয়ে, আবার এমপিএলএস হয়ে আপনার ব্রাঞ্চে আসে, রাইট? এই ক্ষেত্রে কিন্তু ল্যাটেন্সিটা বেড়ে যায়, অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ডাউনগ্রেড হয়। ওকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারেন, এই এসডি ওয়ান আপনাকে ফিচার দিচ্ছে ডাইরেক্ট ইন্টারনেট অ্যাক্সেসে যাওয়ার জন্য। অর্থাৎ আমার যে এই রাউটারটা আছে, এই রাউটারে আপনার ফায়ারওয়ালের ফিচারও থাকে, রাইট? এই ফায়ারওয়ালের ফিচারটা আপনি এনেবল করে দিয়ে আপনাকে আলাদা নতুন করে আরো ফায়ারওয়াল কিনে এখানে নতুন করে ফায়ারওয়াল কিনে আপনাকে এখানে আর কানেক্ট করতে হচ্ছে না, যার কারণে আপনি এখান থেকে ডিরেক্টলি ইন্টারনেটে যেতে পারবেন। এবং ইন্টারনেট থেকে আপনি কি করতে পারবেন, আপনার যে ক্লাউডের অ্যাপ্লিকেশন গুলো আছে, এই ক্লাউডের অ্যাপ্লিকেশন গুলো, সেটা ইউটিউব হোক আর আপনার ইআরপি হোক, অফিস 365 হোক, রাইট? আপনি ডাইরেক্টলি ইন্টারনেটে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাক হোলিং করা লাগবে না। ওকে, এক্ষেত্রে আপনার কি হবে, আপনি আর এমপিএলএস এর ব্যান্ডউইথটাও আপনাকে ইনক্রিজ করা লাগছে না, আপনি সরাসরি এখান থেকেই আপনি ইন্টারনেটে চলে যাচ্ছেন, যেহেতু এই ফায়ারওয়ালে সিকিউরিটির ফিচার থাকে। সেই অ্যাডভান্স সিকিউরিটি ইউজ করে আপনি আপনার ব্রাঞ্চকেও সিকিউর করতে পারবেন, রাইট? তারপর হচ্ছে সেন্ট্রালাইজ সফটওয়্যার ইমেজ ম্যানেজমেন্ট, সেটা অলরেডি আমার বলা হয়ে গেছে। অটো ব্যাকআপ, এখান থেকেই আপনি এই ম্যানেজমেন্ট থেকেই আপনি অটো ব্যাকআপ আপনি করতে পারবেন, লিঙ্ক মনিটর করতে পারবেন, হেলথ মনিটর করতে পারবেন, এবং অটো আইপিসেক কনফিগারেশন, অর্থাৎ এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চের যে আইপিসেক কনফিগারেশনটা হবে অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না, রাইট? যখনই আপনার এই রাউটারটা আপ হয়ে আসবে, আপ হয়ে কন্ট্রোলারের সাথে অ্যাড হবে, কন্ট্রোলার যখন বোথ দুইটাকে অথেন্টিকেট করবে, সাথে সাথে এই কন্ট্রোল প্লেন অফ কন্ট্রোল প্লেন ফর্ম করবে, এবং সেই সাথে সাথে ডেটা প্লেন এখানে ফর্ম করবে। এটা নিয়ে আমরা ইন ডিটেলসে আমাদের নেক্সট ভিডিও আছে, আমরা দেখবো। তারপরে সিকিউরিটি ইউজিং ডিটিএলএস টানেল এন্ড আইপিসেক টানেল। এই এসডি-ওয়ান রাউটারে আপনার এখানে সেগ্রিগেশন হয়েছে আর কি, যেটা হচ্ছে আপনার আমরা জানি যে প্রত্যেকটা রাউটারে কন্ট্রোল প্লেন, ডেটা প্লেন, ম্যানেজমেন্ট প্লেন থাকে। এখানে আপনার সেটাকে সেপারেট করা হয়েছে। আমরা যখন এসডি-ওয়ান কন্ট্রোলারের টেকনোলজি নিয়ে কথা বলবো, কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, তখন আমরা এটা নিয়ে নেক্সটের ভিডিওতে আলোচনা করব। ওকে, এবং আমি এর আগের স্লাইডেই বলেছি যে এখানকার যে এসডি ওয়ানটা ক্রিয়েট হবে, এসডি ওয়ানটা ট্রেডিশনাল এসডি ওয়ানের মতো না। ট্রেডিশনাল এসডি ওয়ানে আমরা আইক প্রোটোকল ইউজ করি, ইন্টারনেট কি এক্সচেঞ্জ বোথ ডিভাইসকে অথেন্টিকেট করার জন্য, রাইট? অর্থাৎ আমি ট্রেডিশনাল ওয়ানে, ট্রেডিশনাল নেটওয়ার্কে আমি যদি আইপিসেক কনফিগার করি, এখান থেকে এখানে আমি যদি একটা আইপিসেক কনফিগার করি, তাহলে সেই আইপিসেক অথেন্টিকেট করার জন্য আমার এই আইকিই আই এই আমার প্রোটোকলটা কনফিগার করতে হয়, যেটাকে আমরা বলি ফেজ 1 কনফিগারেশন অথবা আইজা ক্যাম্প, রাইট? কন্ট্রোল প্লেন এটা কিন্তু এটা কি করে, কন্ট্রোল প্লেন করে, অর্থাৎ বোধ দুই রাউটারটাকে সে অথেন্টিকেট করে দেয়, রাইট? তারপরে সেখানে আমরা আইপিসেক শুধুমাত্র ইএসপি কনফিগার করি, বোধ আমরা কনফিগার করি না, রাইট? সচরাচর আমরা বোধ দুই কনফিগার করি না, আমরা শুধুমাত্র ইএসপি কনফিগার করি। কিন্তু এক্ষেত্রে আপনি ইএসপি এবং ই এইচ বোথ কনফিগার হবে, এবং ফেজ 1 ভার্সনটা থাকবে না। অর্থাৎ এটা মোর সিকিউর এবং মোর ফাস্ট, আপনার ফাস্ট হবে, রাইট? এরপরে হচ্ছে ভার্নাবেলি অ্যাসেসমেন্ট, সে অটোমেটিক্যালি আপনাকে করে দেবে যে কোন রাউটারে আপনার ভার্নাবেল কোনো আইওএস আছে কিনা সেটা দেখায় দেবে, এবং কি করলে সেটা আপনার মিটিগেট হবে সেটাও দেখায় দেবে। এরপরে আরএমএ ডিভাইসটা হচ্ছে শুধুমাত্র আপনাকে কিছুই করা লাগবে না, কারণ আপনার ব্যাকআপ টেমপ্লেট এখানে ক্রিয়েট করা থাকে। আপনি শুধুমাত্র এই যে কোনো একটা টেকনিশিয়ানকে দিয়ে ডিভাইসটা পাঠিয়ে দিলে রিমোট ব্রাঞ্চে, তাকে শুধুমাত্র বলতে হবে যে ইন্টারনেট থেকে যে কেবলটা আপনার এই রাউটারে কানেক্ট করা আছে, এই নতুন রাউটারে একই পোর্টে কানেক্ট করে দিলেই অটোমেটিক্যালি আপনার আইএসপি তে যদি ডিএসসিপি আপনি এনেবল করতে বলে থাকেন, তাহলে সে অটোমেটিক্যালি কোনো কিছুই করা লাগবে না, উইদিন 5 মিনিটস এই রাউটারটা আপনার এই কন্ট্রোলারের সাথে যুক্ত হয়ে যাবে, এবং আপনার আরএমএ ডিভাইস চেঞ্জ হয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশন অ্যাওয়ার রাউটিং, রাইট? তো এই হচ্ছে এসডি ওয়ান এর
ট্রেডিশনাল এসডি ওয়ান এবং এসডি ওয়ান এর বেনিফিট। নেক্সট ভিডিওতে আমরা এসডি ওয়ান কি, এই এসডি ওয়ান নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।